হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে আপকামিং এক্সামটা রয়েছে সেই এক্সামের উপর ভিত্তি করে একটা প্র্যাকটিস সেট সলভ করে দেখাবো। তোমরা জানো যে 1 ঘন্টা টাইমের মধ্যে তোমাদের কিন্তু 85টা কোশ্চেন সলভ করতে হবে, আর তার মধ্যে 25টা থাকবে হচ্ছে ম্যাথসের কোশ্চেন, আর 25টা থাকবে জিআই, 25টা থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে সব, আর থাকবে হচ্ছে 10 নম্বরের ইংলিশ। তো সেক্ষেত্রে তোমরা এই 25টা ম্যাথসের কোশ্চেনকে খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করবে, কারণ তোমাদের কাট অফ ক্লিয়ার করতে গেলে কিন্তু ম্যাথসের প্রত্যেকটা কোশ্চেনকে কারেক্ট করতে হবে, জিআই এরও তাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কাট অফ ক্লিয়ার করতে তোমাদের আর খুব অল্প টাইমের মধ্যে তোমাকে যদি কোশ্চেন সলভ করে বেরোতে হয়, তো সেক্ষেত্রে আমরা সলিউশন গুলো কিভাবে করব, ঠিক আছে, প্রত্যেকটা যে কোশ্চেন সেই মুহূর্তে যে ভাবনা চিন্তা সবকিছু ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। আর বেসিক্যালি আমরা আজকে যে ভিডিওটাতে আমরা যে কোশ্চেন গুলোকে সলভ করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে 2023-এ ডাব্লিউবিপি যে কনস্টেবলের এক্সামটা হয়েছিল সেই এক্সামেরই কিন্তু কোশ্চেন। তো সেখানে যে যে কোশ্চেন গুলো এসছে আজকে আমরা সেই কোশ্চেন গুলোকে নিয়ে ডিসকাশন করবো। আর তোমরা দেখে নাও সেই কোশ্চেন গুলোকে খুব সহজে আমরা অপশন টেস্টের মাধ্যমে বা কোনো কোনো কোশ্চেনকে আমরা মেন্টালি সলভ করে কিভাবে আনসার করতে পারি। চলো তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনটা দেখা আছে যে একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যের বয়সের গড় কত ছিল? তার জন্মের সময় মানে হচ্ছে 5 বছর আগেকার কথা বলা হচ্ছে। দেখো কোশ্চেনটাকে খুব সহজেই তুমি সলভ করতে পারবে উইদাউট ক্যালকুলেশন, তোমাকে কোনো কিন্তু বোর্ড ওয়ার্ক করতে লাগবে না। খুব সহজেই তুমি দেখো পরিবারে রয়েছে 6 জন সদস্য, আর 6 জন সদস্যের গড় বয়স বলে দিয়েছে 25, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি করবে? 6 জন সদস্যের মোট বয়স বের করবে। এবার 6 জন সদস্যের মোট বয়স কত হবে? 25-এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে 150 বছর। এখন তাদের মধ্যে যে কনিষ্ঠ সদস্য তার বয়স হচ্ছে 5 বছর। এবার বলছে তার জন্মের সময়, তার জন্মের সময় কথার মানে কি 5 বছর আগেকার কথা বলছে। তাহলে 5 বছর আগে যখন আমরা যাব তখন আমরা 6 জন সদস্যের প্রত্যেকের বয়স তো 5 বছর করে কমবে। তাহলে 6 জন সদস্যের প্রত্যেকের বয়স যদি 5 বছর করে কমে তাহলে 5 × 6 = 30 বছর কমে যাবে। কোথা থেকে কমবে? ওই যে বললাম যে 150 বছর টোটাল ছিল, সেখান থেকে 30 বছর কমে যাবে। তাহলে 30 বছর যেই কমে গেল তখন কনিষ্ঠ সদস্য জন্ম নিচ্ছে, মানে পরিবারে তখন কিন্তু সদস্যের সংখ্যা কিন্তু 6 জন আর নয়, সদস্যের সংখ্যা হয়ে গেছে 5 জন। যখন জন্মাচ্ছে কনিষ্ঠ সদস্য তখন পরিবারের সদস্যের সংখ্যা কজন? 5 জন। ঠিক আছে, তাহলে সেই 5 জনের গড় বয়স এবার তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি করলাম? 25-এর সঙ্গে 6 গুণ করলাম 150, 150 থেকে আমরা 30 বিয়োগ করলাম 120, 120-কে এবার আমরা 5 দিয়ে ভাগ করব, আর 120-কে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 24 পাওয়া যায়। তাহলে আমরা উইদাউট বোর্ড ওয়ার্ক আমরা কিন্তু আনসার দেখতে পাচ্ছি যে আনসারটা 24 হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি আমি যা যা জিনিসগুলো বললাম তোমাদের মাথায় ঢুকে গেছে। এটা ছিল কোশ্চেন নাম্বার 1। আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে। দেখো এখানে বলছে স্থির জলে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় নৌকাটা 10 কিলোমিটার যেতে পারে। জল যখন স্থির, জলে কোনো স্রোত নেই। বলছে স্রোতের অনুকূলে নৌকাটা, অনুকূল মানে কি? স্রোত যেদিকে বইছে, স্রোতের অনুকূলে নৌকাটা 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বুঝলাম যে 10 ঘন্টায় যদি 150 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় 15 কিলোমিটার যাবে। কিন্তু কোন দিকে? সেটা হচ্ছে অনুকূলের দিকে। অনুকূলের দিকে গতিবেগ এমনিই বেশি হয়, কারণ সেখানে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ অ্যাড হয়ে যায়। তাহলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগকে মেলালে আমরা পাবো হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। দেখতেই পাচ্ছ আমি মানে দেখানোর চেষ্টা করছি, এখানে 15 কিলোমিটার/আওয়ার হচ্ছে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ যদি 15 কিলোমিটার/আওয়ার হয়, তার মধ্যে দেখো নৌকার বেগ তো ঢুকে আছে। অনুকূলে গতিবেগের মধ্যে কি ঢুকে থাকে? নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে থাকে। নৌকার গতিবেগ 10 প্রস্থের মধ্যে দেওয়া আছে, দেখো 10 দেওয়া আছে। তাহলে স্রোতের গতিবেগটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে নৌকার গতিবেগ 10, তাহলে স্রোতের গতিবেগ 5। এবার দেখো প্রশ্নটা কি বলা হচ্ছে? স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি? স্রোত যেদিকে বইছে তার এগেনস্টে। স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব মানে 150 কিলোমিটার অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে? এবার সময় বের করতে আমরা কি করি? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি। দূরত্ব তো 150, আর গতিবেগ কত? যখন তুমি প্রতিকূলের দিকে যাচ্ছ তখন প্রতিকূলের গতিবেগ নিয়ে কাজ হবে। প্রতিকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করে যেটা পাওয়া যায়। নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টার, স্রোতের গতিবেগ এই কিছুক্ষণ আগে আমরা বললাম 5। তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করলেও আমরা 5 পাচ্ছি। তাহলে 150-কে তোমাকে এখন কি করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে।
তবে তুমি কত সময় লাগবে সেটা পাবে। তাহলে 150-কে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 30 আসছে। তাহলে আনসার হয়ে যাবে কত? 30। তো উইদাউট বোর্ড ওয়ার্ক তুমি কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে। তো এইভাবেই তোমাকে কিন্তু কোশ্চেন সলভ করে করে বেরোতে হবে। জিনিসগুলো খুবই ইজি ইজি ডেটা দিয়েছে, এবং এগুলো কিন্তু আমার নিজের দেওয়া ডেটা না, এগুলো তোমাদের প্রশ্নে যে ডেটা দেওয়া ছিল সেই ডেটাগুলোই কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তো যেগুলো কোশ্চেন আমি সলভ করব যখন, মাইন্ডলি সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দেওয়া আছে। তুমি চাইলে লসাগু করে কোশ্চেনটাকে সলভ করতে পারো। এখানে লসাগু খুব ইজিলি করাও যাবে। এখানে 16 রয়েছে, তো প্রত্যেকটা আমি ভগ্নাংশের ডিনোমিনেটারে 16 চাই, তবে আমি আনসার সলভ করতে পারবো। দেখো আমি 1কে কি লিখতে পারি? 16/16। ঠিক আছে, আমি কি করছি? হরে লসাগু করেই করছি। মাইনাস 1-এর 2কে আমি কি লিখতে পারি? 1-এর 2, আমার নিচে আমার 16 লাগবে, ঠিক আছে, তাহলে উপরে আমার কি লাগবে? 8 লাগবে। 8-এর 16 মানেই হচ্ছে 1-এর 2। মাইনাস নিচে যদি আমি এখন 16 লিখি, তাহলে উপরে আমাকে কত লিখতে হবে? আমাকে 1-এর 4 বানাতে হবে, তাহলে আমি উপরে 4 লিখবো। 4/16 মানেই হচ্ছে 1-এর 4। প্লাস আমি যেহেতু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা হরের না, মানে আমি যদি লসাগু করে তাহলে 16ই পাই, তাহলে 16 দিয়েই প্রত্যেকটা ভগ্নাংশকে লেখার চেষ্টা করছি। তাহলে উপরে কত লিখবো? আমাকে 1-এর 8 বানাতে হবে, তাহলে উপরে আমি 2 লিখবো। ঠিক আছে, আর মাইনাস এখানে কত? এটা হচ্ছে 1-এর 16। এবার তুমি সিম্পলি সলভ করবে। আচ্ছা, এখানে যে যে সাইন করা আছে সেই যে সাইন অনুযায়ী তুমি যোগ বিয়োগ করবে। তাহলে 16 থেকে 8 বিয়োগ হবে, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়, 6 থেকে আরো 1 বিয়োগ মানে 5, 5-এর 16 হয়ে যাবে আনসার। তাহলে আনসার হয়ে যাবে কত? 5/16। তাহলে আনসার হয়ে গেল 5-এর 16, অপশন এ-টা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো a প্লাস 2b ইকুয়ালস টু দেওয়া আছে 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 13, তাহলে a আর b এর গুণফলটা কত বের করতে বলেছে। তুমি চাইলে এই কোশ্চেনটাকে সলভ অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে করতে পারো, তুমি চাইলে এই কোশ্চেনটাকে সলভ ভ্যালু পুটিং করে করতে পারো। একটু যদি তুমি ভালো করে দেখো, তাহলে a আর 2b এর যোগফল 5 হচ্ছে, এটা তুমি এইভাবে ভাবতে পারো যে যদি আমি a এর ভ্যালুকে যদি আমি 3 ভাবি, ভালো করে শোনো, a এর ভ্যালুকে যদি আমি 3 ভাবি আর b এর ভ্যালুকে যদি আমি 1 ভাবি, তাহলে 3 প্লাস এখানে 2 ইন্টু 1, আমি b এর ভ্যালু কি ভেবেছি? 1 ভেবেছি। তো আমি চলো লিখছি এখানে a এর ভ্যালু যদি আমি 3 ভাবি, a ইকুয়াল টু যদি 3 ভাবি, আর b এর ভ্যালু যদি আমি 1 ভাবি, তাহলে দেখো দুটো ইকুয়েশনই কিন্তু স্যাটিসফাই করছে। ফার্স্ট ইকুয়েশনটা দেখো 3 প্লাস 2 মানে 5, আর সেকেন্ড ইকুয়েশনটা 3 স্কোয়ার মানে কত? 9 প্লাস 4 ইন্টু 1, 4 ইন্টু 1 মানে 4, তাহলে 9 প্লাস 4 মানে 13, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এ আর বি এর গুণফল কত হয়ে যাচ্ছে? 3 আর 1 গুণ করলে আনসার হয়ে যাবে কত? 3। তাহলে অপশন ডি। তাহলে আমরা কি করলাম? ভ্যালু পুট করলাম। তাহলে ভ্যালু পুট করেই কিন্তু কোশ্চেন সলভ। এই রকমের এটা দেওয়া ছিল, সেম কোশ্চেন দেওয়া ছিল। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 এ মুভ করলাম। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10%, 20% কমলো এবং শেষবার 10% বাড়লো, বেড়ে তোমার কি হলো? 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন প্রথমে কত টাকা ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে সেই ব্যক্তির বেতন প্রথমে ছিল হচ্ছে এক্স টাকা। প্রথমে কি হলো? 10% কি কমলো? 10% কমলো মানে 90/100 দিয়ে তুমি চাইলে 100 ধরে করতে পারো, মানে এইরকম ভাবতে পারো, খুব সিম্পল ভাবে ভাবনা। দেখো মনে করো 100 ছিল, 10% কমলো মানে 90 হলো। 90 থেকে 20% কমলো মানে 90 এর 20% কত? 18। 18 তুমি কমিয়ে দাও 90 থেকে, তাহলে কত পড়ে থাকে? 18, 90 থেকে তুমি কত কমাচ্ছ? 18 কমাচ্ছ, 72 পড়ে থাকে। তারপর শেষবার তুমি কি করছো? আবার 10% বাড়াচ্ছ। তো এইভাবে তুমি ক্যালকুলেট করে করে করতে পারো। তাহলে এক্স ইন্টু 90/100 ইন্টু আবার 20% কি হলো? কমলো মানে 80/100। ঠিক আছে, ইন্টু আবার 10% বাড়লো, 10% বাড়লো মানে কত হলো? 110/100 দিয়ে গুণ করে তুমি ফাইনালি যেটা পেলে সেটা হচ্ছে 9900। ঠিক আছে, এখান থেকে তুমি এক্স এর মান সলভ করে বের করতে পারবে। তাহলে ওপর থেকে আমি 3টে শূন্য কাটলাম, নিচ থেকে আমি 3টে শূন্য কাটলাম। এখানে 11 রয়েছে আর এখানে 9900 রয়েছে, তাহলে কেটে কুটে কত হবে? 900 হবে। আচ্ছা, এখানে 9 রয়েছে, এটা কেটে কুটে কত হবে? 100 হবে। 8 আর 100 কেটে হয় হচ্ছে 12.5। 12.5 সাথে গুণ হবে হচ্ছে 3টে শূন্য, 3টে শূন্য গুণ হওয়া মানে হচ্ছে 0.3 ঘর ডান দিকে সরবে, তাহলে দুটো শূন্য বসবে। তাহলে এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 12500। তাহলে 12,500 টাকা আনসার হয়ে যাবে। অপশন বি এরটা হবে কারেক্ট আনসার।
ঠিক আছে, খুব সিম্পল ভাবেই কোশ্চেন সলভ করা হয়েছে। ইকুয়েশন তৈরি করা হয়েছে, সেটা ইকুয়াল করা হয়েছে কার সাথে, 9900 এর সাথে এক্স এর মান বের করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ আমরা যাই। বি প্লাস সি বাই এ বি, সরি এ বি না, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস, তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা একটা সিমেট্রিক ফর্ম নিয়েছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। তুমি যদি চাও এই কোশ্চেনটাকে ভ্যালু পুটের মাধ্যমে সলভ করতে পারো। দেখো ভালো করে শোনো, ভ্যালু পুট মানে হচ্ছে আমি এর মান, বি এর মান, সি এর মান কিছু ধরে নিলাম, কিন্তু আমরা আবার কোনো এমন মান ধরে বসবো না যাতে আমরা ডিনোমিনেটর জিরো করে দিই। যেমন মনে করো আমি এ এর মান আর বি এর মান দুটোই সেম ভেবে নিলাম, ভেবে নিলে কি হয়ে গেল, দেখো এ আর বি বিয়োগ করে কি নিচে জিরো চলে আসবে। তো এমন কোনো মান আমরা কিন্তু ধরতে পারবো না যাতে ডিনোমিনেটর বা হর জিরো হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, আমি দেখতে পাচ্ছি আমি যদি কোশ্চেনটাকে ইন ডিটেল সলভ করতে চাই, তাহলে এখানে এ মাইনাস বি রয়েছে, এ মাইনাস বি আর কোথায় রয়েছে, এখানে রয়েছে, কিন্তু এখানে এ মাইনাস বিটা নেই। আচ্ছা, এখানে বি মাইনাস সি রয়েছে, এখানে বি মাইনাস সি রয়েছে, কিন্তু এখানে বি মাইনাস সিটা নেই। তো আমি এক কাজ করি, ওপরে আর নিচে বি মাইনাস সি দিয়ে গুণ করি। তাহলে এর পরের স্টেপে আমি একটা কাজ করছি, বি প্লাস সি যেমন আছে থাক, আমি বি মাইনাস সি দিয়ে ওপরে আর নিচে গুণ করছি, ওপরে বি মাইনাস সি দিয়ে গুণ, আর নিচে আমি এই পার্টটা লিখে আরো একটা বি মাইনাস সি লিখে দেবো, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। আমি ডিটেল সলভ করে দেখাচ্ছি। প্লাস, আচ্ছা এখানে কোন টার্মটা নেই, দেখো এ মাইনাস বি রয়েছে, বি মাইনাস সি রয়েছে, সি মাইনাস এটা নেই, দেখো এখানে সি মাইনাস এ রয়েছে, এখানেও সি মাইনাস এ রয়েছে, এখানে নেই। ওপরে সি প্লাস এ রয়েছে, তাহলে আমি তার পাশে বুঝে গেলাম যে আচ্ছা সি প্লাস এ রয়েছে, তাহলে সি মাইনাস এ আমাকে পাশে একটা গুণ করে দিতে হবে। তাহলে সি প্লাস এ রয়েছে, তার সাথে আমাকে কি করে দিতে হবে, সি মাইনাস এ একটা গুণ করে দিতে হবে। আর নিচেও তাই, আমি লিখে দেবো এ মাইনাস বি, বি মাইনাস সি, আর তার সাথে সি মাইনাস এ। ওকে, আচ্ছা পরেরটা তাহলে তোমরা বুঝতেই পারছো, এ প্লাস বি রয়েছে মানে আমাকে একটা এ মাইনাস বি উপরে আর নিচে গুণ করে নিতে হবে, এ মাইনাস বি বললাম, এ মাইনাস বি ওপরে আর নিচেও আমাকে গুণ করবো, সি মাইনাস এ রয়েছে, বি মাইনাস সি রয়েছে, এ মাইনাস বি আমি গুণ করে নিলাম। আচ্ছা এবার দেখো প্রত্যেকটা পার্ট মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, তিনটে পার্টেরই দেখো হরগুলো কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তিনটে পার্টেরই দেখো হরগুলো সেম হয়ে গেছে, এর হরেও এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ রয়েছে, এর হরেও তাই রয়েছে, ওর হরেও তাই রয়েছে। তাহলে যেহেতু তিনজনকার হর সেম হয়ে গেছে, তাহলে আমরা তিনটেকে যোগ ইজিলি করতে পারবো। হরের লসাগু করলে আমরা এই পার্টটাই লিখে দিতে পারবো যে এ মাইনাস বি আছে। তোমাদের মনে হতে পারে কোশ্চেনটা সলভ তো অনেক বড় হচ্ছে, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, কিন্তু এই কোশ্চেনটা খুব সহজেই সলভ করে দেওয়া যায়, এত কিছু তোমার তো লেখার প্রয়োজনই নেই। তুমি যদি একটু মাইন্ড ক্যালকুলেশন করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। ওপরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লিকেবল, মানে এখানে কি লিখবো, এর পরের স্টেপটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরেরটা কি লিখবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লিখে দিই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো ওপরের অংশটায় পাশাপাশি কেটে যাচ্ছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার পজিটিভ নেগেটিভ কাটছে, বি স্কোয়ার এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে সি স্কোয়ার আর সি স্কোয়ার পাশাপাশি কেটে যাচ্ছে, কেটে কুটে লবটা হয়ে যাচ্ছে জিরো, আর হরে নাম্বার কিছু রয়েছে, মানে এই টার্মগুলো রয়েছে। তাহলে কোনো ভগ্নাংশের লব জিরো হয়ে যাওয়া মানে তার আনসার কত হয়ে যাওয়া, জিরো হয়ে যাওয়া। তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি এরটা জিরো। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 7। এ বি সি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। তো এই অনুপাতটাকে ইন্টিজার ফরম্যাট দেওয়া যাক। 4, 3 আর 2 এর লসাগু হচ্ছে 12। আমি প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে 12 যদি গুণ করে দিই, তাহলে এটার সাথে 12 গুণ করলে হয় কত, 3, এটার সাথে 12 গুণ করলে হয় কত, 4, আর এটার সাথে 12 গুণ করলে কত হয়, 6। তাহলে 3:4:6 অনুপাতে বিনিয়োগ করা আছে। ব্যবসার শেষে এত টাকা যদি লাভ হয়, সেখান থেকে বি কত টাকা পাবে। তাহলে আমার ক্যালকুলেশনটা এমন হবে, 11,700 ইন্টু বি এর ভাগ, মানে বি এর আনুপাতিক ভাগ আর ওপরে 4 আর নিচে হচ্ছে 13। তাহলে এটা কেটে দাও, এটা কাটলে কত আসছে, 3 9 900, 4 9 36, তাহলে সরি 3600, 3,600 টাকা। অপশন ডি এরটা হবে রাইট আনসার। ঠিক আছে, আনুপাতিক ভাগার দিয়ে সিম্পল ক্যালকুলেশন করে দেওয়া হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা মুভ করলাম কোশ্চেন নাম্বার 8-এ।
সিম্পলিফিকেশনের কোশ্চেন। ওপরের পার্টটা দেখো, a রয়েছে মানে a কিউব রয়েছে, প্লাস b রয়েছে মানে b কিউব রয়েছে, নিচে কি রয়েছে a ইন্টু a মানে a স্কোয়ার মাইনাস a ইন্টু b মানে ab প্লাস b স্কোয়ার রয়েছে। তাহলে ওপরের অংশটা আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব, আর নিচের অংশটা আছে হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবার ওপরের অংশটা যখন তুমি ফর্মুলা পুট করবে তখন a প্লাস b ইন্টু ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার লেখা হবে, আর নিচের অংশটায় কি আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটো পার্ট কাটবে, কেটে কুটে আনসার হয়ে যাবে হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b হচ্ছে আনসার। এ আমরা ধরেছিলাম কাকে, 8.73 কে a ধরেছিলাম, তাহলে 8.73 প্লাস b আমরা ধরেছিলাম 4.27 কে, তাহলে এদেরকে অ্যাড করলে আসছে কত 13, মানে অপশন 8টা হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9। 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ করতে কত সময় নেবে? তাহলে এক কাজ করা যাক, এখানে আমি মহিষকে গরুতে কনভার্ট করে দিই। যেমন এখানে কি দেওয়া আছে, 7টা মহিষ মানেই হচ্ছে 10টা গরু, 7টা মহিষ মানেই কি 10টা গরু। তাহলে আমি লিখছি এখানে গরুর সংখ্যা, আর কত ঘন্টা করে কাজ করছে পার ডেতে, ঘন্টা পার ডে, এক এক দিনে কত ঘন্টা করে কাজ করছে সেটা দিয়ে দিয়েছে, আর কত দিন ধরে কাজ করছে সেটাও দিয়ে দিয়েছে, আর কাজের পরিমাণ ওয়ার্ক। বলছে প্রথমে 10টা গরু কাজ করবে বা 7টা মহিষ, আমি 10টা গরুকে দিয়ে কাজ করাচ্ছি। 10টা গরু প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করবে, 60 দিনে একটা কাজ করবে। এখন বলছে যে 25টা গরু ও দেওয়া আছে, এখানে কিন্তু অথবা নেই বা অর নেই, এখানে দেওয়া আছে ও, মানে এরা সবাই একসাথে কাজ করবে। আচ্ছা 14টা মহিষের জায়গায় আমি কি 20টা গরু ভাবতে পারি? দেখো এখানে 7টা মহিষ মানে যদি 10টা হয়, তাহলে এটাকেই যদি 14 বানিয়ে দিই, ডবল করি, তাহলে এটাও ডবল হয়ে যাবে। তাহলে 14টা মহিষ মানে হচ্ছে 20টা গরু, তাহলে 20টা আর 25টা ও দেওয়া আছে, 25 আর 20 মিলে কত 45টা, তাহলে 45টা গরু প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করবে। 9 গুণ কাজ, এক কাজের জায়গায় 9 কাজ কত দিনে করতে পারবে, এটা আমি ছক বানিয়ে নিলাম। এবার তোমাকে একটু দেখে নিতে হবে যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, বা তোমরা যদি ফর্মুলা চাও ফর্মুলা ইউজ করতে পারো। m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2 ফর্মুলা ইউজ করতে পারো। এটা m1, এটা t1, এটা d1 বাই w1 লিখতে হবে, ইকুয়াল টু m2 t2 d2 বাই w2 ফর্মুলা ইউজ করতে পারো, অথবা ফর্মুলা ছাড়াও তুমি করতে পারো 60 ইন্টু 60-এর নিচে কোশ্চেন মার্ক রয়েছে। ডে এর সাথে আবার ব্যস্ত সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক মানে তোমরা জানো যে একটা বাড়লে অন্যটা কমে, গরুর সাথে ডেও ব্যস্ত সম্পর্ক থাকে, তাহলে 10/45 দিয়ে গুণ, কিন্তু কাজের সাথে সরল সম্পর্ক হয়ে যায় 9/1। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই তোমার ফাইনাল আনসার হবে। তাহলে 12 আর 60 কাটলাম 5 হলো, 5 আর 45 কাটলাম 9 হলো, 9 আর 9 কেটে গেল, তাহলে 8 আর 10 গুণ হয়ে গেল, 80 আনসার হয়ে গেল। তাহলে 80 দিন সময় লাগবে, তাহলে আনসার হয়ে গেল অপশন সি এরটা 80 দিন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 10। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হয়ে যাওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। এ ও বি একত্রে করলে কাজটা কত দিনে শেষ হবে? দেখো কোশ্চেনটাকে মাইন্ডলি তুমি সলভ করতে পারবে। এ একটা কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে গেল, তাহলে 5 দিন যদি কাজ করার পর এ চলে যায়, বাকি কাজটা বি শেষ করেছে এতদিনে, তাহলে প্রথম 5 দিন কে কাজ করেছে? এ একা কাজ করেছে। প্রথম 5 দিনে কতটা কাজ হবে? 20 দিনের মধ্যে 5 দিন কাজ, তার মানে 1/4 অংশ। 1/4 অংশ কাজ তার মানে হয়ে গেছে, পড়ে থাকলো 3/4 অংশ। 1/4 অংশ কাজ যদি হয়ে যায়, পড়ে থাকলো 3/4 অংশ। সেই 3/4 অংশ কাজ মানে বাকি কাজ মানেই 3/4 অংশ কাজ বি কমপ্লিট করছে 22.5 দিনে, মানে 45-এর 2 দিনে। তাহলে 1/3 অংশ, 1/3 তো সরি ভুল বলছি, 3/4 অংশ, এটা হচ্ছে 1/4 অংশ, 3/4 অংশ, 3/4 অংশ হচ্ছে বাকি কাজ। তাহলে 3/4 অংশ কাজ বি কমপ্লিট করে কত দিনে?
45-এর 2 দিনে মানে 22.5 দিনে। তাহলে টোটাল কাজ কমপ্লিট করতে বি কত সময় নেবে বের করে নিই। তাহলে টোটাল কাজ মানে এক অংশ কাজ কমপ্লিট করতে বি কত সময় নেবে, 45-এর 2 ইন্টু এটা উল্টে যাবে 4-এর 3, 3 15, এটা 30 দিন হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এ যদি একা কাজ করে, তাহলে কাজ 20 দিনে শেষ হয়, আর বি যদি একা কাজ করে কাজ 30 দিনে শেষ হয়। দুজনে মিলে যদি একসাথে কাজ করে কাজ কত দিনে শেষ হবে, এটা কোশ্চেন। তাহলে ডিরেক্ট আমরা x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ফর্মুলা লাগিয়ে দেবো। তাহলে 30 ইন্টু 20 বাই 30 প্লাস 20 মানে 50 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এটার সাথে এটা কাটলাম, 6 দুগুণে কি হয়ে গেল 12। তাহলে আনসার হয়ে যাবে এক্স আর ওয়াই দুজনে মিলে কাজ করলে, সরি এক্স আর ওয়াই না, এ আর বি দুজনে মিলে কাজ করলে কাজ 12 দিনে কমপ্লিট হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, বৃহত্তম ভগ্নাংশ কোনটা? দেখো এখানে যে যে হরগুলো দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা হরকেই 80-তে কনভার্ট করা যাবে, কারণ হরগুলো লসাগু হবে 80। তাহলে এটাকে যদি আমি 80-তে কনভার্ট করি তাহলে 70/80 লিখবো। পরেরটাকে যদি আমি 80-তে কনভার্ট করতে চাই তাহলে আমি কত দিয়ে গুণ করবো, ওপর নিচ 5 দিয়ে গুণ, 5 13 হচ্ছে 65 আর নিচে হচ্ছে 80। পরেরটাকেও 80-তে কনভার্ট করতে চাইলে 2 দিয়ে গুণ করে 62/80 লেখো। আর পরেরটা তো 80-তে কনভার্ট করা আছেই, 63/80। বলছে বৃহত্তমটা কোনটা? তো বৃহত্তম দেখা যাচ্ছে প্রথমেরটা হবে বৃহত্তম। এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এখন আমরা এটুকু জানি যে দুজনের মধ্যে বয়সের পার্থক্য কিন্তু কখনো চেঞ্জ হয় না। তোমরা একবার অনুপাতের দিকে তাকিয়ে দেখো, এ আর বি এর মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 1 ইউনিট, এখানেও আছে 1 ইউনিট। ঠিক আছে, আর এখানে এর বয়স যে 6 থেকে 8 হচ্ছে 2 ইউনিট বাড়ছে, বি এর বয়স হচ্ছে 7 থেকে 9 হচ্ছে, এখানে 2 ইউনিট বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি 2 ইউনিট বাড়ছে? দেখো 5 বছর আগে থেকে তুমি বর্তমানকে পেরিয়ে যখন 5 বছর পরে ঢুকছো, প্রত্যেকেরই বয়স আমরা দেখতে পাই যে 10 বছর বাড়ছে। তাহলে এখান থেকে দেখে বলা যায় তো যে 2 ইউনিট মানেই হচ্ছে 10 বছর। 2 ইউনিট মানে যদি 10 বছর হয়, তাহলে বলো যে এই 6 ইউনিট মানে কত হবে? এখানে জানতে চাইছে এর বর্তমান বয়স কত। 2 মানে যদি 10 হয় তাহলে 1 মানে 5, 1 মানে 5 হলে 6 মানে কত হবে? 6 মানে তাহলে 30 বছর হবে। তার মানে 30 বছরটা কোন সময়কার বয়স? এর 5 বছর পূর্বের বয়স ছিল হচ্ছে 30। তাহলে এর বর্তমান বয়স কত হবে? 30-এর সঙ্গে আরো 5 অ্যাড করে দাও। 30-এর সঙ্গে আরো 5 অ্যাড করে দিলে কত হয়ে যাবে? আনসারটা 35। অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 13, 8a³ - pb³ ইকুয়ালস টু দেওয়া আছে 2a - 3b ব্র্যাকেটে 4a² + 6ab + 9b² হলে p এর ভ্যালু কত? দেখো p এর ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে আমি এক কাজ করতে পারি, a আর b এর ভ্যালুকে আমরা 1 ভেবে নিই, বা a এর ভ্যালুকে 0 আর b এর ভ্যালুকে 1 ভেবে নিই। ভালো করে শোনো কি বলছি, আমরা ভ্যালু পুটিং করে দেবো। a এর ভ্যালুকে 0 ভেবে নিই, মানে যেখানে যেখানে a দেখতে পাবো সেখানে সেখানে 0 বসিয়ে দিই। a = 0 আর b = 1। চাইলে তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, a³ - b³ এর ফর্মুলা ইউজ করলে তোমরা এই জিনিসটা ডিরেক্ট তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে এই 3 দেখেই তোমাদের মাথায় চলে আসবে এই জায়গাটা কি আসবে। ঠিক আছে, এখানটা 3 আসবে, 3b³ হবে, 3 আসবে। তো a এর মানকে 0 আর b এর মানকে 1 ভেবে নেওয়ার পর দেখো এই জায়গায় যদি আমি 0 ভাবি তাহলে এটা হয়ে গেল 0, আর b এর মানকে 1 ভেবেছি তাহলে এটা কি হয়ে গেল? p³ হয়ে গেল। p³ কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে -p³ ইকুয়াল টু, দেখো এর ভ্যালু 0 ভেবেছো তাহলে এখানটা 0 হয়ে গেল, আর b এর ভ্যালু তুমি কি ভেবেছো 1 হয়ে, তাহলে এটা কি হলো? -3 হলো। ব্র্যাকেটের মধ্যে যেখানে যেখানে a দেখতে পাবো তার জন্য 0 হয়ে যাবে, শুধু এই পার্টটা লিখবো। b এর ভ্যালু 1 হয়েছে তাহলে কি হয়ে যাবে? শুধু 9। ঠিক আছে, দুদিক থেকে কি হলো? মাইনাস মাইনাস কাটলো, তাহলে p³ এর মান হয়ে গেল কত? 27। তাহলে p এর মান হয়ে গেল কত? 3। p³ এর মান যদি 27 হয় তাহলে p এর মান কি হয়ে গেল? 3 হয়ে গেল। অপশন ডি এরটা হয়ে গেল রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এ ও বি এর গড় আয় দিয়ে দিয়েছে, বি ও সি এর গড় আয় দিয়ে দিয়েছে, সি ও এর গড় আয় দিয়ে দিয়েছে, তিনজনের গড় আয় কত? দেখো এ আর বি এর গড় আয় যখন দিয়ে দিয়েছে তাহলে এ আর বি এর মোট আয় কত টাকা? মোট আয় দুজন আছে, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 6,600 টাকা। বি প্লাস সি একই নিয়মে, বি আর সি এর গড় আয় 3,000 মানে মোট আয় হচ্ছে 6,000। সি আর এ 2700 দেওয়া আছে, 2 দিয়ে গুণ করে 5,400। এবার আমি যোগ করছি তিনটি ইকুয়েশনকে, তাহলে 2 × a + b + c পাবো,
এটা কত আসছে, পিছনে 3টে শূন্য, 3টে শূন্যই হবে, হাতে 1, তাহলে 18। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পেলাম কত, 9000। এখন তিনজনকার মোট আয় পেয়েছি 9000, কিন্তু গড় আয় এখনো পাইনি। গড় আয় বের করতে কি করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ, যেহেতু 3জন রয়েছে তাহলে গড় আয় মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটাকে আমরা কি বলবো, গড় আয় বলবো, মানে আনসার হয়ে যাবে কত, 3000। তাহলে 3000 হয়ে যাবে আনসার, অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। তো প্রিভিয়াস এর এই টাইপের ইজি ইজি প্রশ্নই কিন্তু এসছে, তো তোমরা কিন্তু ভয় পেও না কেউ, কারণ প্রশ্নের কিন্তু লেভেল কিন্তু এইরকমই হবে। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে। দেখো দুজনের মধ্যে একটা আপেক্ষিক বেগ কাজ করছে, একজনকার 5 একজনকার 6, বিপরীত দিক থেকে আসছে মানে 11 আপেক্ষিক গতিবেগ। 3 ঘন্টায় তাহলে 11 ইন্টু 3, 3 11 33 তাদের মধ্যে দূরত্ব কভার হয়ে যাবে। তাহলে বাকি যে দূরত্বটা পড়ে থাকবে 50 থেকে 33 মাইনাস করে দাও, 17 আনসার হয়ে যাবে। তাহলে তাদের মধ্যে দূরত্ব 17 কিলোমিটার হয়ে যাবে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকবে, 50 ছিল, তারা দুজনে মিলে টোটাল 33 কভার করে ফেলেছে, তাহলে বাকি যতটা দূরত্ব পড়ে থাকলো সেটাই তাদের মধ্যে দূরত্ব হয়ে গেল কত, 17 আনসার। কোশ্চেন নাম্বার 15। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 16। বলছে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12। দেখো প্রত্যেকটা অপশনে 2 অঙ্কের সংখ্যার যে অঙ্ক দুটো রয়েছে তাদের গুণফল হচ্ছে 12। সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটা অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে, মানে তুমি এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটার সঙ্গে 36 যোগ করলে তার ডিজিট গুলো ইন্টারচেঞ্জ করবে। এর সঙ্গে যোগ করলে কখনো 26 হবে না, এর সঙ্গে যদি আমি 36 যোগ করি তাহলে কি এটা 26 আছে, 62 কি হবে। দেখো এর সঙ্গে যদি আমি 36 যোগ করি তাহলে কত আসছে, দেখো 62 আসছে, তাহলে ডিজিট ইন্টারচেঞ্জ করছে। তাহলে আনসার কি হবে, অপশন বি এরটাই হবে আনসার। যা বলা আছে সেটা আমি স্যাটিসফাই করে দেখালাম, তাহলে কোশ্চেন নাম্বার 16 হলো সলভ। নেক্সট কোশ্চেন নাম্বার 17। পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করছে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা আর 2000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করছে। বছর শেষে 1105 টাকা লাভ হলে তার মধ্যে আবার পি কত 320 টাকা লভ্যাংশ পায়, ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো তারা যে অনুপাতে বিনিয়োগ করবে সেই অনুপাতেই লাভ পাবে। এখন আমি যদি জানতে চাই যে পি এর লাভের অংশটা কত, পি এর লাভের অংশ হচ্ছে, তুমি বলবে যে 1105 টাকার মধ্যে পি পাচ্ছে 320 টাকা, তাহলে পি এর লাভের অংশ হচ্ছে এইটা, 1105 টাকার মধ্যে হচ্ছে 320 টাকা, এটা হচ্ছে পি এর লাভের অংশ। তাহলে এদিকে যদি আমি পি এর লাভের অংশ লিখি তাহলে ওপাশে আমাকে লিখতে হবে পি এর বিনিয়োগের অংশটা কি ছিল, পি এর বিনিয়োগের অংশটা কি ছিল। ঠিক আছে, পি এর বিনিয়োগের অংশ আমি লিখতে কি করব, নিচে 3 জনকার বিনিয়োগ, যেমন এখানে নিচে 3 জনকার লাভ লেখা আছে, তাই নিচে কি লিখবো, 3 জনকার বিনিয়োগ। 3 জনকার বিনিয়োগের মধ্যে একজনকার হচ্ছে 2560, একজনের হচ্ছে 2000, আর আরেকজনের কত, আর এর বিনিয়োগ আমি জানি না। আর ওপরে লিখবো পি এর বিনিয়োগ, পি এর বিনিয়োগ কত টাকা, 2560 টাকা। ব্যাস, এটা হলো আমার কাছে ইকুয়েশন। এবার তুমি সলভ করো এটাকে। আচ্ছা, এখানে এই শূন্যর সাথে এই শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা 32 আর এটা হচ্ছে 16 স্কোয়ার, তাহলে এটা কেটে কুটে কি হবে, ডিরেক্ট 8 হবে। তুমি চাইলে ক্রস গুণ করতে পারো এবার, তাহলে এটা 5660, 5660, ভুল বলছি, এটা যোগ করলে হবে হচ্ছে 4560, 4560 প্লাস আর ইকুয়াল টু, এদিকে ক্রস গুণ হবে, 55 40, 8 11 88। ব্যাস, এই পার্টটাকে ওদিকে নিয়ে চলে যাও, মাইনাস করে দাও, আর এর বিনিয়োগটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত আসছে, 0, 8, হাতে 1, 5 আর 1 6, 7 8 2, আর এখানে 4, তাহলে 4280 টাকা। 4280 টাকা রয়েছে অপশন এ তে, তাহলে অপশন এ কারেক্ট আনসার। তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো, আমি একদিকে লিখেছি পি এর বিনিয়োগের অংশ আর একদিকে লিখেছি পি এর লাভের অংশ, দুটো কি হবে, ইকুয়াল হবে, যেহেতু তারা যে অনুপাতে বিনিয়োগ করেছে সেই অনুপাতেই প্রফিট ডিস্ট্রিবিউট করবে। কোশ্চেন নাম্বার 18। পিতা ও পুত্রের বর্তমান বয়স, এটা বয়স হবে, বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হয়ে যাবে হচ্ছে 110 বছর। তো এখন
বলছে যে তাদের বর্তমান বয়স কত হবে, দুজনের বর্তমান বয়স কত হবে জানতে চাইছে। তো চাইলে তোমরা অপশন টেস্ট করতে পারো, এখানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। দেখো বয়সের যোগফল 50, দেখো প্রত্যেকটাতেই বয়সের যোগফল আছে হচ্ছে 50। এবার কন্ডিশনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখো যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। তো আমি যদি এই অপশন সিটার দিকে তাকাই, পুত্রের এখন বয়স হচ্ছে 10, ঠিক কত বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে? তুমি বলবে 30 বছর পর। তাহলে 30 বছর পরে গিয়ে দেখি যে দুজনের বয়স কত হচ্ছে। দেখো 30 বছর পরে যদি যাও, দুজনের বয়সে 30 করে 60 বেড়ে যাবে। এখন দুজনের বয়সের সমষ্টি কত আছে? 50 আছে। তাহলে 30 বছর পর যখন 60 বছর বেড়ে যাবে দুজনকার টোটাল বয়স, তখন কি আর তাদের টোটাল বয়স 50 থাকবে? 60 বেড়ে গিয়ে 110 হয়ে যাবে। দেখো প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে যে যখন তুমি পুত্রের বর্তমান বয়সকে পিতার বয়সের সাথে ইকুয়াল করবে, তখন তাদের বয়সের সমষ্টি কি হয়ে যাবে? 110 বছর। তাহলে অপশন অনুযায়ী, সরি কোশ্চেন অনুযায়ী আমরা অপশন সিটাকে দেখছি এখানে ম্যাচ করে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট আমরা কোশ্চেনে মুভ করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 19। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52 খানা মুদ্রা আছে। 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে 52 খানা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 3:5। তাহলে কোন প্রকার মুদ্রা কটি করে রয়েছে সেটা জানতে চেয়েছে। তো এখানেও তো অপশন দেওয়া আছে, আমরা অপশন টেস্ট করতে পারি। দেখে নাও যেখানে মূল্যের অনুপাত 3:5 দেওয়া আছে, আর এখানে টোটাল 52 খানা মুদ্রা আছে। তো এইগুলোকে যোগ করে দেখো 52 খানা মুদ্রাই প্রত্যেকটাতে তুমি পেয়ে যাচ্ছ 52 খানা মুদ্রা, ঠিক আছে। আচ্ছা, আমি একবার দেখে নেবো যে মূল্যের অনুপাত 3:5 কোথায় আসছে। দেখো 12টা যদি হয় 1 টাকা তাহলে তার মূল্য 12 টাকা, আর 40টা যদি হয় 50 পয়সা, 40টা যদি হয় 50 পয়সা, তাহলে এখানে তোমার মূল্য তার কত হবে? 20 টাকা। তাহলে 12:20, তাহলে 12:20, 12:20 মানে রেশিওটা কত? 3:5 কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 4 দিয়ে কাটাকুটি করলে 3:5 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা অপশন এটাকেই কারেক্ট ধরছি, ঠিক আছে। অপশন এই হয়ে যাবে কারেক্ট। আমরা কি করলাম? সিম্পল অপশন টেস্ট করলাম, অপশন টেস্ট করে তোমরা আনসার বের করতে পারলে। কোশ্চেন নাম্বার 19 হলো সলভ। নেক্সট কোশ্চেন নাম্বার 20। 6351 সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার শেষে কি থাকে? 0, একটা থাকবে না, থাকলে দুটো থাকবে। যেমন আমি যেখানে 39 যদি আমি এর সঙ্গে যোগ করি, তাহলে লাস্ট ডিজিট একটা 0 আসছে, 0-র পর কি আসছে? 9 আসছে, তাহলে লাস্টের দুটো ডিজিট কি হয়ে যাচ্ছে? 90 কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো ডিজিট হতে পারে না। কারণ কোনো পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে লাস্টে একটা 0 থাকলে হয় না, লাস্টে দুটো 0 থাকতে হয়, অথবা 4টে থাকতে হয়, ইভেন সংখ্যক থাকতে হয়। আমি যদি 9 যোগ করি, তাহলে যোগ করলে কত আসছে? 60 লাস্টে, তাহলে এখানেও তো একটা 0 আসছে। কিন্তু দেখো এখানে যদি 29 যোগ করা হয়, 29 যোগ করলে দেখো এখানেও তোমার একটা 0ই আসছে। তাহলে দুটো 0 তৈরি হচ্ছে কখন? যখন তুমি 49 এর সঙ্গে গুণ করছো। তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এই ডেটার জন্য আনসারটাকে আমি অপশন টেস্ট করে করতে পারলাম। বেসিক নিয়মটা হচ্ছে যে এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হয়। জিনিসটা ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 21। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তোমরা চাইলে অপশন টেস্ট করতে পারো। এমন একটা বৃহত্তম সংখ্যা নাও যা দিয়ে ভাগ করলে, এই দুটোকেই ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো নিয়ম বলে যে এই প্রত্যেকটা নাম্বার থেকে তুমি 3 করে মাইনাস করে সেই বিয়োগফলগুলোর গসাগু করে দাও। তাহলে এখান থেকে 3 মাইনাস করলে হয় কত? 300। আর এখান থেকে 3 মাইনাস করলে কত হয়? 204। তাহলে এই সংখ্যা দুটোর কি করে দাও? গসাগু করে দাও। এই সংখ্যা দুটোর গসাগু কত হবে? দেখো 12 কি হবে? এই দুটো সংখ্যার গসাগু। এই সংখ্যাটা কি 12 দ্বারা বিভাজ্য? এই 12 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। এ কি 12 দ্বারা বিভাজ্য? 12 কে 12, তারপর কত আসছে? 84, 7-12 84, হ্যাঁ। এও 12 দ্বারা বিভাজ্য, কিন্তু 20 দ্বারা বিভাজ্য না, 15 দ্বারা বিভাজ্য নয়, 17 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, তাহলে 12 হয়ে যাবে হচ্ছে এদের গসাগু। কারণ এদের যখন তুমি HCF নির্ণয় করবে, HCF মানে গসাগু, তখনই আসবে হচ্ছে 12। তাহলে ফাইনালি আনসার আমরা পেলাম হচ্ছে কত? 12। নেক্সট 22। 1550 টাকাকে দুটো ভাগে ভাগ করো, 5% 8%-এ জমা রাখলে 3 বছর পর যদি 300 টাকা সুদ পাওয়া যায়, তাহলে অংশ দুটো কত টাকা? 3 বছরে 300 টাকা সুদ মানে 1 বছরে 100 টাকা সুদ। আমি এখানে 5% যদি আমি এই টাকাটাকে রাখি, 5% মানে আমার কত টাকা পাবো? 40 টাকা সুদ পাবো। আর এই টাকাটাকে 8%, এর 8% কত? এর 8% হচ্ছে, এর 2% হচ্ছে কত? 15 টাকা। 8% হচ্ছে 15, 4 15 60, দেখো 100 টাকা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এইটার 5% আর এটা 8% মিলে 100 টাকা তুমি রিটার্ন পাচ্ছ। তাহলে এইটার জন্য আনসার এইটাই হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, আমরা অপশন টেস্ট করছি সিম্পল ভাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23।
এ বি সি তিনটে নল দ্বারা একটা চৌবাচ্চা 18 মিনিটে ভর্তি হয়। তিনটে নল একত্রে 6 মিনিট চলার পর সিটাকে বন্ধ করা হলো। এ বি দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তাকে এখানে কোশ্চেনটাকে এইভাবে সলভ করো। এ বি সি তিনজনে মিলে চৌবাচ্চা 18 মিনিটে ভর্তি করে। তিনটে নলকে তুমি 6 মিনিট চালিয়েছো, তাহলে কত অংশ পূর্ণ হয়েছে? 6 এর 18, মানে কাটাকুটি করলে 1/3 অংশ পূর্ণ হয়ে গেছে। 1/3 অংশ যদি পূর্ণ হয়ে যায়, পড়ে থাকলে হচ্ছে আরো 2/3 অংশ। সেই 2/3 অংশ বলছে, এখন তো সি কে বন্ধ করে দিয়েছো, এ আর বি সেই 2/3 অংশ 24 মিনিটে পূর্ণ করছে। আমি এইটুকু লিখলাম যে এ আর বি 2/3 অংশ পূর্ণ করতে সময় নিয়েছে ক মিনিট? 24 মিনিট। তাহলে টোটাল মানে এক অংশ পূর্ণ করতে কত সময় নেবে? 24 ইন্টু 3/2 মানে 36। এখন তোমার কাছে ইনফরমেশন আছে যে এ বি সি সবাই মিলে চৌবাচ্চা পূর্ণ করতে সময় নেয় 18 মিনিট। আর কি এ আর বি দুজনে মিলে চৌবাচ্চা ভর্তি করতে সময় নেয় ক মিনিট? 36 মিনিট। তাহলে সি একা চৌবাচ্চা ভর্তি করতে কত সময় নেবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা সিম্পল কি করবো? এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ফর্মুলা লাগিয়ে দেবো। তাহলে 36 ইন্টু 18 বাই 36 মাইনাস 18, মানে নিচে আবার কি আসবে? 18ই আসবে। তাহলে 18 কেটে গিয়ে হয়ে গেল কত? 36। তাহলে ফাইনাল আনসার আমরা পেয়ে গেলাম 36। অপশন ডি এরটা হলো রাইট আনসার। ঠিক আছে, কতক্ষণে কোশ্চেন দেখো, খুব সিম্পল ভাবে আমরা রাফ ওয়ার্ক করার মতন, মানে কোশ্চেনে যতটা স্পেস থাকে সেই স্পেসেই আমরা কিন্তু কোশ্চেন গুলোকে সলভ করে বেরোতে পারবো। নেক্সট আমরা মুভ করলাম কোশ্চেন নাম্বার 24। তিনটে চেয়ার ও দুটো টেবিলের মোট মূল্য দেওয়া আছে 2900 টাকা। চারটে চেয়ার ও তিনটে টেবিলের মোট মূল্য দেওয়া আছে 4200 টাকা। একটি চেয়ার একটি টেবিলের মোট মূল্য করো। ডেটা এত সুন্দরভাবে সেট করা আছে, তোমরা এখানে এভাবেই কোশ্চেনটাকে করতে পারবে। দেখো, চারটে চেয়ার আর তিনটে টেবিল বলেছে, তাই তো? আমরা যদি এখানে এইটা থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই, দেখো চারটে চেয়ার আর তিনটে টেবিল থেকে তিনটে চেয়ার দুটো টেবিলকে মাইনাস করে দিলেই তো একটা চেয়ার একটা টেবিল পড়ে থাকবে। তো ওটাই চেয়েছে, দেখো একটা চেয়ার একটা টেবিল। তাহলে আমাকে কি করতে হবে? এটা থেকে এটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে আনসার পেয়ে যাবো। তাহলে মাইনাস করলে আনসার কত আসবে? তাহলে 9 এখানে 3, তাহলে আনসার হয়ে যাবে 1300 টাকা। অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। ডেটা এত সুন্দর দেওয়া আছে, নর্মাল ভাবেই কোশ্চেন সলভ করা যেত। নেক্সট কোশ্চেন নাম্বার 25। ত্রিভুজাকৃতি প্রিজম। ত্রিভুজাকৃতি প্রিজম মানে হচ্ছে বেসটা ত্রিভুজের মতন দেখতে, ওপরটাও ত্রিভুজের মতন দেখতে, একই শেপ দেখতে হবে, এটাকে বলা হয় ত্রিভুজাকৃতি প্রিজম। ঠিক আছে, তো এর কটা তল থাকে? এর ওপরে একটা তল, নিচে একটা তল, আর সাইডে তিনটে তল, মানে টোটাল 5টা তল। টোটাল 5টা তল আছে, এটাকে ত্রিভুজাকৃতি প্রিজম বলা হয়। 26। কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের কিউবের যোগফল। ফর্মুলা ইউজ করতে হবে না, এখানে যোগফলটা দেওয়া আছে। এখানে তোমাকে এইটুকু অংশ যোগ করতে বলেছে। আচ্ছা, আমি যদি এইখান থেকে 4 কমন নিই, দেখো প্রত্যেকটা নাম্বার থেকে 4 কমন যাবে, পরে কি থাকবে? 1 প্লাস 8 প্লাস পরেরটা 27 প্লাস সব শেষে কি করে থাকবে? এইভাবে যেতে যেতে 1000 করে থাকবে। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো প্রত্যেকটাই কিউব নাম্বার। 4 ইন্টু এটা প্রথমে একটা 1 এর কিউব, তারপর একটা 2 এর কিউব, তারপর একটা দেখো 3 এর কিউব, এই করতে করতে 10 এর কিউব পর্যন্ত রয়েছে। আর এই অংশটাকে তো যোগ করাই আছে প্রশ্নের মধ্যে, 3025 লেখা আছে। তাহলে 4 ইন্টু 3025, তাহলে গুণ করলে আসছে কত? 4 100 12100, মানে অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26 হলো সব। নেক্সট কোশ্চেন নাম্বার 27। দুটো সংখ্যার গসাগু লসাগুর গুণফল বলে দিয়েছে 24। গসাগু আর লসাগুকে গুণ করলে গুণফল 24 হবে। সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 2, তাহলে বড় সংখ্যা কত? দেখো, এক কাজ করো, বড় সংখ্যাটা আমি ভাবলাম হচ্ছে 6, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 4 হবে। বড় সংখ্যা যদি 6 হয়, ছোট সংখ্যা কি হবে? 4 হবে। এখন সংখ্যা দুটোর গসাগু কত হবে? এদের গসাগু হবে হচ্ছে 2, আর এদের লসাগু কত? এই দুটো নাম্বারই তোমার দুটো নাম্বারই নামতায় 12 আসে, তাহলে 12 হয়ে গেল হচ্ছে লসাগু। দেখো, লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে 24। তাহলে অপশন টেস্ট সিম্পল ভাবে আমরা সলভ করে বেরিয়ে এলাম, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, কি কি করা হলো? দেখো, দুটো সংখ্যার পার্থক্য বলে দিয়েছে 2, বড় সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে ছোট সংখ্যাটা নিশ্চয়ই 4 হবে, পার্থক্য যেহেতু 2 বলেছে। এবার এদের গসাগু নির্ণয় করে তুমি দেখলে 2 আসছে, আর লসাগু নির্ণয় করে দেখলে 12 আসছে। এবার তুমি দেখে নিলে গসাগু লসাগু গুণ করলে 24 আসছে কিনা। সিম্পল অপশন টেস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28। এদের মধ্যে কোনটা ক্ষুদ্রতম? দেখো, এখানে 0.5 এর স্কোয়ার মানে 0.25, ঠিক আছে। আর এটা রুট করলে কত আসবে? এটা রুট করলে 0.7 আসবে। পরেরটা কিউব রুট করতে দিয়েছে, 0.008 মানে 0.2 হবে। আর তারপর এটা কি আছে? 0.23 নর্মাল দেওয়া আছে।
তো আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর দুখানা ডিজিট ইউজ হয়েছে, তাহলে প্রত্যেকটাতেই আমি দশমিকের পর দুখানা ডিজিট তৈরি করলাম। আর ক্ষুদ্রতম কোনটা? এই 25, 70, 20 আর 23 দেখে 20টাকে ছোট, তো এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, এটা হয়ে যাবে আনসার। কিউব রুট অফ 0.008 হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। খুব সিম্পল ভাবে সলভ করা হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 29। 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটাকে 20% লাভ এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 3.5% লাভ হলো, ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা ছিল? সিম্পল অ্যালিগেশন করে তুমি সলভ করে বেরোতে পারো। দেখো এখানে 20% লাভ বলেছে, তাহলে একদিকে লিখো +20, কোন দিকে? ঘোড়াটাকে 20% লাভ করেছো, গাড়িটাকে 10% ক্ষতি করেছে, তাহলে -10, আর ওভারঅল কি হয়েছে? 3.5% লাভ হয়েছে, তাহলে পজিটিভ 3.5। এদিকে ডিফারেন্স আছে 16.5 এর, আর এদিকে ডিফারেন্স কত আসছে? 13.5 এর। তাহলে তুমি রেশিও করলে কত পাবে? 5 দিয়ে কাটাকুটি করো, 5 দুগুণে 10, 5 7 35, 5 3 5 15, 3 5 15, এখনো কাটা যায় 3 দিয়ে, 3 9 27, 3 11 33, তাহলে 9:11। 4000 টাকা দাম, তাহলে একটা হয়ে যাবে 1800 টাকা আর একটা হয়ে যাবে 2200 টাকা। ঠিক আছে, একটা হয়ে যাবে 1800 টাকা, একটা হয়ে যাবে 2200 টাকা। জানতে চেয়েছে ঘোড়ার ক্রয় মূল্য কত? ঘোড়া কোনটা? এখানে 20% লাভ করে যেটা বেঁধেছো, মানে 1800 টাকা আনসার হয়ে যাবে, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 30। কোনো টাকা বার্ষিক 6% হওয়ায় সরল সুদে 3 বছরে সুদে আসলে এত টাকা হলে সুদ কত টাকা? তো 3 বছরে সুদে আসলটা দিয়ে দিয়েছে, জানতে চাইছে সুদ কত টাকা হবে। দেখো 3 বছরে আমরা সুদ কত পাই? সরল সুদ তো 18% সুদ পাবো, তো 18% যদি আমরা সুদ পাই তাহলে সুদে আসলে আমার টাকাটা হয়ে যাবে 118%, তাহলে ওইটা 118%-এর ইকুয়াল, তাহলে 118% মানে হচ্ছে 3540। জানতে চাইছে কি যে সুদ কত টাকা হবে? সুদ তো আমরা বললাম 18% পাওয়া যাবে, তাহলে 18% মানে কত? আনসার বের করো, তাহলে 3540/118 ইন্টু 18, এটা ক্যালকুলেট করলে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেট করা যাক, এটা তোমার কি পুরো 3 দিয়ে কাটছে? 3 8 24, হ্যাঁ পুরোপুরি 3 দিয়ে কাটছে, তাহলে 3 8 54, 540 টাকা হয়ে যাবে রাইট আনসার, মানে অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। তাহলে আমরা কিন্তু এখানে টোটাল 30টা কোশ্চেন সলভ করেছি, আর তোমাদের এক্সামে থাকবে কিন্তু 25টা কোশ্চেন। ঠিক আছে, আমরা এখানে 30টা কোশ্চেন সলভ করলাম, এক্সামে থাকবে 25টা কোশ্চেন। তো তোমরা দেখে নিয়েছো যে কোশ্চেনগুলোকে সলভ কিভাবে করতে হবে। আর তোমরা যদি কোশ্চেনগুলো যদি তোমরা পুরো ভিডিও বলতে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমরা আপলোড করে নিয়েছি, সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন তো করেছি সলভ, সেই ভিডিওগুলোকে তোমরা একটু দেখে নিও, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম যে কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করবে। নেক্সট আমরা আরো এক্সামের আগে এই টাইপের প্র্যাকটিস সেট আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো, সেখানেও কিন্তু দেখাবো যে আপকামিং এক্সামগুলোতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর সেইগুলোকে সলভ কিভাবে করতে হবে। তো তোমরা এক্সাম ভালো করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।